মির্জা শায়ন শুদ্ধ, লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা। পর্ব সংখ্যা ১। গল্পের শুরুতে বলে রাখি, গল্পটি ১৭+। উক্ত গল্পের নায়ক রেড ফ্ল্যাগ চরিত্রের অধিকারী। গল্পের সামঞ্জস্যতা আনতে বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক ডোমিনেটিক বিহেভিয়ার, টক্সিক অ্যাটিটিউড এবং অ্যাডাল্ট কিছু চলে আসতে পারে। আমি অবশ্যই বলব এই গল্পটি সবার জন্য নয়। গল্পে একজন মাফিয়া চরিত্রের পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করে চলেছে। আমি বলব, যাদের টক্সিক ডোমিনেটিং বিহেভিয়ার পছন্দ নয়, তারা প্লিজ গল্পটা এড়িয়ে চলুন। উক্ত গল্পে কোনো জাতি, ধর্ম কিংবা গোত্রকে ছোট করে বা নিচু করে দেখানোর বিন্দুমাত্র উদ্দেশ্য নেই। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক এবং এর প্রতিটি চরিত্র নিজস্ব চিন্তাভাবনায় তৈরি। গল্পটি শুরু করা যাক। আলিশান রেডিসন ব্লুয়েট ৫ তলায় সরু করিডোর দিয়ে প্রাণপণে ছুটছে সপ্তদশী তরুণী। তার পিছু পিছু দৌড়ে আসছে বেশ কয়েকজন কালো পোশাকধারী গার্ডস। এই বুঝি তারা সপ্তদশীকে পেয়ে গেল হাতের নাগালে। সপ্তদশী থামছে না, পায়ের গতি বাড়িয়ে তীব্র থেকে তীব্রতর করছে। আর একটু সামনেই খোলা এলিভেটর। যেভাবে হোক সপ্তদশীকে সেখানে ঢুকতেই হবে, বাঁচতে হবে পেছনে থেকে ধেয়ে আসা খারাপ লোকগুলোর হাত থেকে। মিনিট খানেক পেরোলো, সপ্তদশী দৌড়ে এসে ঢুকলো এলিভেটরে। কাঁপা কাঁপা হাতে বজ্রতার সাথে এলিভেটরের সবগুলো বোতাম চাপতে থাকলো সে। তবে দরজা এখনো বন্ধ হচ্ছে না এলিভেটরের। ওদিকে লোকগুলো ছুটে আসছে এদিকে। সপ্তদশী এবার ভয়ে জরুস্থ অবস্থা। বুকটা তার ধরপড় করছে বেশ। ছোট চিকন চাকান দেহটা কেমন কাঁপছে রীতিমতো। ফাঁকা মস্তিষ্ক তার হঠাৎ বলে উঠল, এরাও কি তাকে আবার ধরে ফেলবে, আবারও তুলে নিয়ে যাবে ওই রাক্ষসের কাছে। মস্তিষ্কে একই কথা হাতুড়ি পেটা করছে। মনের মধ্যে একরাশ ভয়, সপ্তদশীর ভয়াত্মক চোখ দুটো অসহায় চাহনির সম্মুখে নিবদ্ধ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লোকগুলো ছুটে আসছে তার দিকে। এর মধ্যে ভাগ্য বুঝি তার সহায় হলো কিছুটা। ধীরে ধীরে এলিভেটরের দরজাখানা বন্ধ হবার তাড়া দিয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকগুলো তাকে ধরতে পারেনি। এর আগেই বন্ধ হয়ে যায় দরজাটা। একটুকুতেই যেন বিশাল একটি স্বস্তির পরশ পায় সপ্তদশী। ধরফরাতে থাকা বুকটার ওপর দুহাত চেপে ধরে সে ধপ করে নিচে বসে পড়ে। বুক ভাঙা আর্তনাতে কাতর সেই মেয়েটা। কান্নার তোড়ে হেঁচকি তুলছে সে বাচ্চাদের ন্যায়। ডাকতে থাকে, আব্বু, ভাইয়া, বাঁচাও আমায়। আমি আমি মরে যাচ্ছি। কে শুনবে অষ্টাদশীর কণ্ঠ? কে বাঁচাবে তাকে? একটু আগেই তো তার চোখের সামনে তার বাবাকে নির্মমভাবে হেনস্থা করেছে ওই লোক। শক্তপোক্ত বাবাটাকে তার ভেঙে দিয়েছে মানসিকভাবে। আর ভাই, তারও তো তেমন খোঁজ পায়নি সপ্তদশী। শুধু একবার দেখেছিল তাকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে তার ভাইয়ের হাতে। ব্যাস এটুকুই। কথাগুলো মনে পড়তেই ফের হাউমাউ করে কেঁদে ওঠে মাহি। দুহাত নিজের মুখে কুঁচে কাঁদতে থাকে সে। সিল্কি চুলগুলো টেনে ধরে মুঠ করে, শক্ত করে। এলিভেটরের চারপাশে দেয়ালে জুড়ে থাকা স্বচ্ছ কাচের আয়নায় কন্দনরত সপ্তদশীর মাসুম মুখখানা স্পষ্ট প্রতিবিম্বিত হচ্ছে। ফর্সা টুকটুকে মুখখানা, সে কি বেহাল দশা কাঁদতে কাঁদতে। চশমার আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর ভাষা ভাষা চোখ দুটো লাল হয়ে গেছে ইতিমধ্যেই। এক নজর দেখলে মনে হবে যে এ যেন সাক্ষাৎ পদ্মরাগমণি। তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগাটা কেমন লাল হয়েছে। মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছে মতো মেয়েটার নাক গাল বরাবর এক মুঠো লাল রং ঘষে দিয়েছে। গাল দুটোয় মাংসের উপস্থিতি কম বিধায় বাম পাশে টোল পড়েছে সামান্য। গোলাপের পাপড়ির ন্যায় নিখুঁত আর্টের ঠোঁট দুটো বেশ নজর কাড়া ঠেকেছে এক মুহূর্তে। কান্নার বিশ্বস্ততায় তার বুঝি আজ রূপ পরিয়েছে নিজের। ফর্সা মসৃণ কণ্ঠ কালশিটে দাগ পড়ে গেছে। গলাটা ব্যথা করছে বেশ। কণ্ঠ ফুঁড়ে বেরোচ্ছে শব্দ। অন্তর্মুখী সপ্তদশী নরম ধাঁচের মেয়ে। প্রতিকূল মুহূর্তে নিজেকে সামলানোর কিংবা বাঁচানোর খুব একটা উপায় জানা নেই তার। তাই তো কেমন কাছে নিজের এমন অসহায়ত্বে। এদিকে এলিভেটর ততক্ষণ এসে থমকালো টপ ফ্লোরে। ধীরে ধীরে বন্ধ দুয়ার খুলল। সপ্তদশীর ভয়ার্ত ঢুকিলে রয়ে শুয়ে আলতো করে ঘাড় বের করলো সামান্য। সতর্ক দৃষ্টিতে শুনশান নীরবতায় আচ্ছন্ন করিডোরের দিকে এদিক ওদিক নজর বুলিয়ে দেখে নেয় চারপাশে আদৌ কেউ আছে কিনা। তবে না, চারপাশে কেউ নেই। বোধহয় লোকগুলো এখনো এসে পৌঁছায়নি এখানে। কিন্তু না, এসে আর থাকবে না বা কতক্ষণ।
এলিভেটর বাদে সিঁড়ি ভেঙে এলেও তো তাদের আসতে হবে, আর মিনিট খানেক লাগবে হয়তো। সপ্তদশী আর সময় নষ্ট করলো না। তক্ষুনি ভীত সন্ত্রস্ত কদমে ছুটল করিডোরের ঠিক বাম দিকের সিঁড়ির দিকে, যার দৌড় আপাতত ছাদ অব্দি। টলমল পায়ে মেয়েটা ছুটল ছাদের পানে। বিশাল ছাদ, চারপাশে বাতাসের তীব্রতা। মাহির মতো পাতলা গায়ের গড়নের মেয়েটা বুঝি এক্ষুনি উড়ে যাবে এই বাতাসের জোরে। মাহি কদম আড়ালো ছাদের দিকে। একটুখানি এগোতেই বাতাসের ঝাপটা এসে বাড়ি খেলো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। সঙ্গে সঙ্গে চুলগুলো সব উড়ে এসে আশ্রয় পড়ল মুখের ওপর। মায়ের তৎক্ষণাৎ হাত বাড়িয়ে চুলগুলো সব সরাতে লাগলো মুখের ওপর থেকে। আনমনে ঘাড় বাঁকাতেই হঠাৎ ঝটকা খেলো সে। দূরান্তে ছাদের একদম শেষ প্রান্তে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কতক্ষণ গার্ডগুলো। প্রত্যেকের চোখ মুখে অসাধারণ পেশাদারিত্ব স্পষ্ট। তাদের ঠিক মাঝখানে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানুষরূপী জানোয়ারটা। তার উপস্থিতি চক্ষুগোচর হতে মাহি ছুটল ছাদের দরজার দিকে। তবে বালাইসাত মেয়েটা ছুটার আগেই কয়েকটা গার্ড এসে পথ আটকে দাঁড়ালো তার। অসহায় মাই ফের পড়ল দারুণ অসহায়ত্বে। শেষে কিনা সে নিজেই থেকে চলে এসেছে লোকটার কাছে। মাহি ভীত, সেই সাথে বড্ড চিন্তিত নিজেকে নিয়ে। এই মধ্যে হঠাৎ করে কর্ণগহ্বর হয়ে ভেসে এলো আদরে বলিষ্ঠদেহী সুঠাম পুরুষের এক যুবকের হরফে রাক্ষসটার ভয়ার্থক অথচ দাম্ভিক একটি কণ্ঠস্বর। জমের ভয়ে পালাতে শুনেছি, বাট পালাতে গিয়ে নাচতে নাচতে ফের জমের কাছে চলে আসাটা বোধহয় ফার্স্ট টাইম দেখলাম। বাই দ্য ওয়ে, তোর ছোটাছুটি শেষ হয়েছে? শেষ হলো চল, আমার তাড়া আছে। এই প্রথম নিজের চিরচেনা শান্ত স্বভাব থেকে বেরিয়ে আসে মাহি। তক্ষুনি যুবকের কথা গোচর হয় তার। পা পেছাতে পেছাতে ঝাঁঝালো কণ্ঠে বলে, যাব না আমি আপনার সাথে। আপনার মতো জানোয়ার সাথে যাওয়ার চাইতে মরে যাওয়া ঢের ভালো। এতক্ষণ বলিষ্ঠ যুবক পেছনে ফিরল। এক হাত তার প্যান্টের পকেটে গুজে থাকলেও আরেক হাত তর্জনী ও মধ্যমা আঙুলের ভাঁজে খেলছে স্ক্রুড নিকারকুয়ার সিগার। যুবকের বাদামি ঠোঁটজোড়ার ফাঁক গলিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে সিগারের বিষাক্ত দূষিত ধোঁয়া। যে ধোঁয়ায় ধূমায়িত মুখমণ্ডল চারপাশে। যুবকের মুখ এখনো স্পষ্ট নয়, তার বাদামি চোখজোড়া স্ক্রুড চাহনি এখনো দৃষ্টিগোচর হয়নি মাহির। হলে থোড়াই সাহস হতো মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের মুখের উপর এভাবে কথা বলার। এদিকে মুগ্ধ কেমন বাঁকা হাসলো এবার। নিঃশব্দে সিগারেটের শেষ প্রান্তে লম্বা একটা টান বসিয়ে ব্রুট জুতোর দাম্ভিক শব্দ তুলে এগোতে লাগলো একটু একটু করে। তা দেখে মাহির কেমন ভয় তটস্থ অবস্থা। কাঁপতে কাঁপতে সপ্তদশী পা পেছাচ্ছে বেশ। এতক্ষণে মুগ্ধের ক্রুর দৃষ্টির নজরে এলো মেয়েটার। মুহূর্তে সম্পূর্ণ গা কেমন হিম হয়ে গেল তার। সে ক্ষণে ক্ষণে ঢোক গেল। মুগ্ধ তখন এগিয়ে আসতে আসতে ঠোঁট পিষে কঠিন গলায় বলে উঠল, জিহ্বার অতিরিক্ত চলন আর নারীদের লোক দেখানো লজ্জার ভূষণ, দুটোতেই আমার অ্যালার্জি আছে। দেখলেই গা চুলকায়। এই যে এখনো শুরু হয়ে গেছে চুলকানি। মাহি ভরকায়নি। এই লোকের এহেন গা চালানো কথাবার্তা আজ নতুন নয়। সে পিছু যেতে যেতে আবারও চেঁচিয়ে উঠল নতুন উদ্যমে, একদম কাছে আসবেন না আমার। আমি আপনার সাথে কোথাও যাব না। দরকার হলে আমি আত্মহত্যা করব, তবুও আপনার মতো নিকৃষ্টের সাথে যাব না। মুগ্ধ কুটিল হাসল। পকেটে গুজে রাখা একটা হাত বের করে এনে ঘাট ধরল আলতো করে। পরক্ষণে মেয়েটার পানে স্থির চাহনি নিক্ষেপ করে এগিয়ে আসতে আসতে শান্ত কণ্ঠে ঠ্যাস মেরে দিয়ে বলল, মরবি? তাহলে মরে যা। কিভাবে মরবি বল? একটু থামে মুগ্ধ। মুখ হবে কপট ভাবতে লাগলো সে। ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা। তারপর কেমন নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, দড়ি এনে দেব? গলায় ফাঁস দিবি? দেওয়ার জন্য এনে দি, নাকি বিষ এনে দেব? খেয়ে একদম কুত্তার মতো দুহাত লম্বা জিভ বের করে মরবি? এতেও যদি না হয় তাহলে বল, কেরোসিন এনে দি, সারা গায়ে মেখে আমার সামনে আসবি, ভীষণ আদর করে গায়ে আগুন ধরিয়ে দিব তোর। বল, কোন স্টাইলে মরবি? হতভম্ব মাহি। হতভম্বতায় বুঝতেই পারল না তার পা দুটো সে কখন কার্নিশবিহীন ছাদের একদম কিনারায় এসে ঠেকেছে। সে নীরবে কাঁদছে দাঁড়িয়ে। ওদিকে মুগ্ধ প্রায় নিকটে, হয়তো আর দু কদম এগোই ধরে ফেলবে তাকে। কিন্তু মাহি তো আর
তার হাতে আসতে চায় না। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় মেয়েটা আরেক কদম পেছাতে গেলেই ঘটল আরেক বিপত্তি। এক পা গেল ছাদের বাইরে। ক্ষুদ্রকায় বদনখানি পেছনের দিকে ঝেঁকে পড়তে একখানা শক্তপোক্ত হাত এসে এক্ষুনি চেপে ধরল মাহির এক হাত। ভীতু মাহি তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে ফেলল ভয়ে। তার অর্ধেকটা দেহ দোদুল্যমান অবস্থান শক্ত করে চেপে ধরে রেখেছে উপকারী বাড়িয়ে দেওয়া হাতটা। কিন্তু মেয়ে কি আর জানে এ উপকারীকে? জানলে থোড়াই ধরতো তার হাত। এদিকে গম্ভীর মুখোপায় নিয়ে মুগ্ধ মহাশয় এক আশ্বাস বিরক্তি নিয়ে চেয়ে আছে ঝুলন্ত থাকা মাহির পানে। গলায় অসম্ভব ঝাঁজ নিয়ে এক ধমকালো, হাত ধরলি কেন? জাগিয়ে মর। এগিয়ে এসেছিলাম তোকে এই বিষতলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, অথচ এখন কিনা আমার হাত ধরে ঝুলছিস। মরতে এসে এত ভয় কিসের রে? হুম, দের ব্যাটারি। মাহি এবার ঠোঁট ভেঙে কাঁদছে। বাঁচার আকুতি জানিয়ে শক্ত করে চেপে ধরেছে মুগ্ধের হাত। অথচ মুগ্ধকে দেখো, সে বিরক্তি নিয়ে নিজের হাত ছাড়তে ব্যস্ত। মাহি কিছুতেই তার হাত ছাড়ছে না বলে মেয়েটা হাত ধরে মুগ্ধ দিল এক টান। সঙ্গে সঙ্গে ঝুলতে থাকা মাহির হাতের মুঠোয় প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে গেল এক পর্যায়ে। ধরফর করতে থাকা বুক পিঞ্জরের ওপর হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে পেছন থেকে ধেয়ে এলো মুগ্ধের শক্ত হাতের থাবা। তা গিয়ে চট করে চেপে ধরল মাহির চুলের গোছা। মাহি আবারও চোখ মুখ কুঁচকে কোকিয়ে ওঠে সে ব্যথায়। একে তো গলায় অসহ্য ব্যথা করছে, তারপর আবার এরূপ যন্ত্রণা। সব মিলিয়ে বিধ্বস্ত মাহি। ব্যথায় কাতরাতে থাকলেও কণ্ঠ পুড়ে বলতে পারল না কিছু। ওদিকে মুগ্ধ তাদের দাঁত চেপে মেয়েটার চুলগুলো মুঠোয় চেপে তার মাথায় এগিয়ে নিয়ে আসে নিজের বুকের কাছে। বলা বাহুল্য, মাহি মুগ্ধের তুলনায় উচ্চতায় বেশ নিচু। মেয়েটার মাথা ঠেকেছে মুগ্ধের একদম বুক বরাবর। এমনিতেই ভিনদেশি সুদর্শনদের ন্যায় শক্তপোক্ত গায়ের গড়ন মুগ্ধে, অথচ যেন সিলিং চুই। তার এমন দীর্ঘের দেহের সাথে সামনে এই নগণ্যতা কিছুই নয়। মুগ্ধ ঘাড় ঘোরালো বেশ। মাহির কানের কাছে মুখ এনে হিস হিসে করে বলতে লাগলো, কান খুলে শুনে রাখ বান্দির মেয়ে, তোর মতো যাচ্ছে তাই আন্ডাররেটেড দের ব্যাটারির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। তোকে নিয়ে যাচ্ছি জাস্ট তোর বাপকে শায়েস্তা করার জন্য। যতদিন তুই বেঁচে থাকবি তোর বাপও ঠিক ততদিন বাঁচবে। যেদিন আমার অত্যাচার অতিষ্ঠ হয়ে তোর দম বন্ধ হয়ে যাবে, সেদিন তোর বাপের বুকের উপর উঠবি। তোর বাপের শরীরে অগণিত গুলি ছুড়বো আমি। তারপর তার দূষিত রক্তগুলো দিয়ে পা বাঁচাবো। তাই তুই মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও কিছু যায় আসে না। বিকজ তোর বাপের শেষটা আমার হাতেই আছে। অ্যান্ড ইউ আর নাথিং টু মি। দিস সুগার দ্যাট ইউ আর নাথিং বাট এ ফাকিং টয় টু মি। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর প্রয়াস করে যাচ্ছে মাহি। প্রতিটা কথা যেন তার কানে নয় বরং তার বুকে গিয়ে বিঁধছে। এত ঘৃণা, এত ঘৃণা নিয়ে কিভাবে বাঁচবে একটা মানুষ? কিভাবে বাঁচবে সে এই লোকের অত্যাচার থেকে? সে মরে গেলে তো তার বাবা, না না, আর ভাবতে পারল না মাহি। বাবার কথা মাথায় আসতে নিজের শক্ত রাখার সব রকম চেষ্টা পরিণত হলো মেয়েটার। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যাই হয়ে যাক আমি মরবো না। হেলিকপ্টারের বেগটার শব্দে মুখরিত চারপাশ। চারিদিকে ধুলোময় ছড়িয়ে ২০ তলার সুইচ ছাদের হেলিকপ্টার এসে নামল। সুবিশাল হেলিকপ্টারের গায়ে বড় বড় অক্ষরে লেখা সাউন্ড মাস্টার। মুগ্ধ ভীষণ দাম্ভিকের সাথে ভেতরে ঢুকলো। পেছনে বেচারি মাহি পড়ল বিপাকে। এই ক্ষুদ্র জীবনে এর আগে কখনো হেলিকপ্টারে চড়েনি সে, না চড়েছে এরোপ্লেন। মেয়েটা আবার অ্যাক্রোফোবিয়া আছে কিনা, উচ্চতা দেখলেই ভয় পায়। সে কেমন ইতস্তত করছে ভেতরে ঢুকতে। এদিকে হেলিকপ্টারে বসে থাকা মুগ্ধ আয়েশ করে ফোন ঘাটছে। মাইকে এখনো ভেতরে আসতে না দেখে সে বজ্রকণ্ঠে আওড়ালো, ভেতরে ঢোকার জন্য আলাদা চাকরানি লাগবে নাকি নবাবের মেয়ের? নবাবের মেয়ের হাতে অফুরন্ত সময় থাকলেও আমার হাতে নেই। সো আর ১ সেকেন্ডের মধ্যে ভেতরে না ঢুকলে এক লাথি মেরে ছাদ থেকে ফেলে দেব। মাইন্ড ইট। ভরকালো মাহি তৎক্ষণাৎ নিজের ভয়ডর সব ভুলে গিয়ে হেলিকপ্টারে উঠে এলো। মুগ্ধ তার দিকে দৃষ্টিপাত না করে পাইলটের উদ্দেশ্যে শক্ত গলায় হুঙ্কার দিল, টেক অফ। হুঙ্কার যথাযথ তামিল ধরনের বিদেশি পাইলট সাহেব।
মুহূর্তেই গর্জে উঠল ইঞ্জিন। রোটন ঘুরতেই দ্রুত বেগে চারপাশের বাতাসে তীব্রতর বেগে বহুগুণ বেড়ে গেল। ক্রমাগত হেলিকপ্টার দুলনি শুরু হলো। সেই সাথে বেড়ে গেল মাহির নিঃশ্বাসের গতি। বুকটা ধড়ফড়িয়ে উঠছে বেশ। ভয়ে এইটুকু হয়ে গেছে তার শরীরটা, তার মুখটা, তার সর্বাঙ্গ। মুগ্ধ আর চোখে দেখল তাও। বিরক্তি নিয়ে চেঁচিয়ে উঠল, কোলে উঠে আসবি নাকি? দেখ চাশমিশ, আমার কিন্তু এই মুহূর্তে এসব করার বিন্দুমাত্র মুড নেই। মাহি শুনল কিনা জানে না। সে কেমন আতঙ্কিত কণ্ঠে অসহায় ন্যায় বলতে লাগলো, আমার ভয় ভয় লাগছে। আমি আসলে পুরোটা শোনার ধৈর্য হয়নি মুগ্ধের। তার আগেই সে দু কানে গুঁজল মোটা হেডফোন। নির্বিকার ভঙ্গিতে পেছনের দিকে গা এলিয়ে চোখ দুটো বুঝলো কোনো মতে। মায়ে চুপচাপ বসে রইল চোখ খিচে। আসনের দুপাশের অংশ খামচে তুলল কেমন করে। সময় পেরোচ্ছে। একটা সময় চোখ বুজে থাকা মাহির চোখে ঘুম ধরা দিল সত্যি সত্যি। ঘুমন্ত মেয়েটা ঢুলঢুলে অবস্থায় মুগ্ধের পায়ের ওপর মাথা ঠেকালো। মুগ্ধ টের পেল বোধ হয়, সঙ্গে সঙ্গে নিজের দুপা ঝাঁকিয়ে উঠল বেয়াদব ছেলে। মুহূর্তে ঘুম কেটে গেল মাহির। হতবুদ্ধির ন্যায় এদিক ওদিক মাথা নাড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে কি হয়েছে? মুগ্ধ রাগী করে স্রেফ কটমট দৃষ্টিতে তাকালো তার উপর। মাহি বেচারি চুপসে গেল তৎক্ষণাৎ। মাথাটা নুয়ে বসে রইল বেশ কিছুটা সময়। ভয় লাগলেও করার কিছু নেই। ঘুমন্ত অবস্থায় এই লোকের পায়ে পড়লে তখন না আবার সত্যি সত্যি হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দেয়। রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। তুষার পড়া পাহাড়ের ঘেরা, হালকা কুয়াশা মাখা চারপাশ। সেস্টোরের স্ক্রোয়ে লেকের কোল ঘেঁষে নির্মিত এক ব্যক্তিগত প্রাসাদের অভিমুখে বিশাল জায়গা জুড়ে তৈরি করে রাখা হেলিকপ্টার। চারপাশে ধুলো উড়িয়ে হেলিকপ্টার নামছে সেখানে। আঞ্চলিক সময় ৮টা হলেও এখানকার চারপাশটা এখনো কেমন মৃদু আলোয় ঝলসে উঠছে। সাধারণত এখানে সন্ধ্যা নেমেছে বেশ পরে। আকাশে এখনো হালকা মেঘ জমে আছে, হয়তো একটু পরে আকাশে বুক চিরে নেমে আসবে বালিধারা। হেলিকপ্টার ল্যান্ড হলো ভূমিতে। সময় নিয়ে সেখান থেকে সৌরভে বেরিয়ে আসে মুগ্ধ। পরনে দামি স্ট্রেট স্যুট, দামি বুট, ঘাড়ো সমান উস্কো খুস্কো বাদামি চুল। চুলগুলো আজকেও বেঁধে রাখা ঝুঁটি স্বরূপ। এক হাতে পেটের কাছে স্যুটের বোতাম খুলতে খুলতে পা বাড়ায় মুগ্ধ। তক্ষুনি ৫ জন এলিট বডিগার্ড ছুটে এলো তার কাছে, তার চারিপাশে। গম্ভীর মুখ যুবকের পেছন পেছন হাঁটছে তারা। পরনে সফেদ রঙা স্যুট বুট, কানে ইয়ারপিস, হাতে আবার রাইফেল। বিশাল আয়ত্ত জুড়ে তৈরি করা এহেন ব্যক্তিগত প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কমব্যাট বডিগার্ডস। বাড়ির চারপাশে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে তারা। মুগ্ধ গৌরবময় কদমে হাঁটছে। তখনই তার সামনে ছুটে আসে একজন কমব্যাট বডিগার্ড। এসে তিনি সম্মানের সাথে মাথা নুইয়ে হাঁটু গেড়ে বসে মুগ্ধের সামনে। ধোঁয়াতে একখানা নতুন ডিজাইনের রিভলভার এগিয়ে দিল মুগ্ধের দিকে। মুগ্ধ কিয়ৎক্ষণ সরু চোখে পরখ করল বন্দুকটা। পরক্ষণে হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে গম্ভীর মুখে বলল, দিস ইজ ওয়ার্কিং গুড। কমব্যাট মাথা নুইয়ে রেখে ঝাঁকালেন একটুখানি। মুখটা কেমন ক্রুড হাসলো তা দেখে। তখনই বন্দুকের নলটা ঠেকালো সম্মুখে হাঁটু করে বসে থাকা কমব্যাটের ললাট বরাবর। মুহূর্তে বডিগার্ড বেচারা ভয়ে কেঁপে ওঠে কেমন। তবুও মাথা তুলে তাকানোর সাহস নেই তার। তাকালেই যে বিপদ। মনস্টারের চোখে চোখ পড়া মানেই মৃত্যুতে আলিঙ্গন করা। এত বড় রিস্ক সে নেবে কিভাবে? মুগ্ধ কিয়ৎক্ষণ একইভাবে বন্দুকটা ধরে রাখলো বডিগার্ডের ললাট বরাবর। তারপর হুট করেই কোনরূপ বলা বাহুল্য ছাড়াই বন্দুকটি ঘুরিয়ে তাক করলো অদূরে ব্যক্তিগত পন্ডের উপর সাজিয়ে রাখা বোমান্বিত ভাস্কর্যের দিকে। ট্রিগার চাপতে ভাস্কর্যটা কেমন ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল চারপাশে। পঞ্চায়েতে থাকা রাজহংসীগুলো ভয়ে ছাপড়াতে লাগলো অনবরত। এদিকে বাড়ির চারপাশে থাকা সশস্ত্র বডিগার্ডরা এতক্ষণে সজাগ হলো যেন। তারা প্রত্যেকে নিজেদের রাইফেল আসমানের দিকে তাক করলো, অনবরত গুলি ছুড়ল। মুহূর্তে চারপাশে ছড়িয়ে গেল বিকট শব্দ। মাহি বেচারি ভয়ে আর নামছে না হেলিকপ্টার থেকে।
অথচ সে থোড়াই জানে মাফিয়া মনস্টার যখনই এখানে আসে তখনই তার স্বাগতমটা ঠিক এভাবেই হয়। কজ দিস ম্যান লাভস ভায়োলেন্স। ভয়ে তটস্থ মাহি রয়েস হয়ে মাথা বের করে হেলিকপ্টার থেকে। তবে হেলিকপ্টার থেকে নামতে হলে তার মতো ছোটখাটো মানুষের নিঃসন্দেহে সাহায্য প্রয়োজন। মাহি মুখ গোমড়া করে নামার চেষ্টায় এক পা বাইরে বের করতে হঠাৎ একখানা শক্তপোক্ত হাত এসে আলতো করে নিজেকে ছড়িয়ে দিল তার সামনে। মাহি ভ্রু কুঁচকালো, সন্ধিহান চোখে তাকাতেই দেখতে পেল একজন শ্যামপুরুষ চমৎকার হেসে তার পানে তাকিয়ে আছে। তার বাড়ন্ত হাত এখনো অপেক্ষায় আছে মাহির। মাহি নিজেকে খানিকটা গুটিয়ে নেয় তৎক্ষণাৎ। শ্যামপুরুষ তার দিকে মুচকি হাসে, নরম কণ্ঠে আওড়ায়, হাত ধরে নেমে এসো, ভয় নেই। আমি মনস্টারের মতো ভায়োলেন্স ক্রিয়েটার করব না। ভিনদেশে এসেও বাংলা শুনছে মাহি। এও কি তবে সত্যি? মাহি অবাক চোখে তাকিয়ে রইল কেমন। হতবাক কণ্ঠে বলল, আপনি বাঙাল? শ্যামপুরুষ এক দফা ভাবুক থেকে ঠোঁট কামড়ে ধরল নিজের। পরক্ষণে মিষ্টি এসে বলল, নট সো, বাট তুমি নিশ্চয়ই বাঙাল, তাই না? মাহি মাথা নাড়ালো, ওপর নিচ করল। তখনই শ্যামপুরুষ তাকে ইশারায় বলে তার হাতটা ধরতে। অগত্যা মাহি তার তেমন করে উপায়ন্ত না পেয়ে তার হাতটি ধরে ফেলল অপরিচিত লোকের। নামতে গিয়েও বাতলার এই বিপত্তি। কিছু একটার সাথে পা বেঁধে গেছে তার। হোঁচট খেল মাহি। শ্যামবর্ণ পুরুষ তাকে আগলে ধরতে নিলেই কেউ একজন এসে আটকে দিল তার হাত। ফলস্বরূপ পড়ে গেল মাহি, পেল হাঁটুতে হাতে চোট। শ্যামপুরুষ ভরকে গিয়ে পাশে তাকালো, দেখতে পায় একজোড়া বাদামি চোখ কেমন অগ্নিশিতে তাকিয়ে আছে তার পানে। ছেলেটা ঢোকিল কেমন। আমতা আমতা করে নিজের ছাপায় নিজে গাইতে গেলেই শোনা যায় মুগ্ধের কঠিন কণ্ঠ, আমার পছন্দের কিংবা অপছন্দের যে কোনো কিছুর ওপর কারো হস্তক্ষেপ কিংবা দৃষ্টি আমি সহ্য করি না, সেড, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো দ্যাট বেটার। সিদ্ধার্থ মাথা নাড়ালো ওপর নিচ করে। তৎক্ষণাৎ মাহির সামনে থেকে সরে দাঁড়ালো দু কদম। ও এদিকে মাহি এতক্ষণে উঠে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতের কোনোয় চেপে ধরে মুগ্ধ। ইস, কোনোই বুঝি এই ছিঁড়ে ফেলল সে। মাহি মুখ কুঁচকে ব্যথাটা সহ্য করে নেয় কোনো মতে। মুগ্ধ এবার হাঁটা শুরু করে দু কদম পায়ে। সুদর্শন যুবকের হঠাৎ এত রেগে যাওয়ার কারণটা ঠিক বোধগম্য হলো না মাহির। এই লোকটা হুট তেমন রেগে যায় কেন কে জানে। পুরনো ইউরোপিয়ান স্থাপত্য এবং আধুনিক ডিজাইনে তৈরি মনসন প্যারাডাইস। বাড়ির প্রবেশে দুয়ারে রয়েছে বিশাল লোহার গেট। কালো রঙের ওপর সূক্ষ্ম খোদাইতে নির্মিত এই গেটের চারপাশে জড়ানো বৈদ্যুতিক তার। গেটের দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু পাথরের স্তম্ভ। গেটের ভেতর পা রাখতে জমিনে দেখা মিলল ছোট ছোট মার্বেল পাথরের তৈরি, যার দুধারে নাম না জানা বিভিন্ন শোভাবর্ধন গাছ। গাছগুলো কি সুন্দর ছোট করে ছেটে রাখা, যেন কেউ রোজ নিয়ম করে পরিচর্যা করে তাদের। প্রায় 100 মিটার লম্বা ওয়ার্কওয়ে পেরিয়ে তারপর মনস্টার প্যারাডাইস অবধি যাবার সৌভাগ্য মেলে। ওয়ার্কওয়ের দুপাশে দু ধরনের নিদর্শন। ডান পাশের জমিনটা ছোট ছোট সবুজ ঘাসে পরিপূর্ণ। তার সম্পূর্ণ অংশ জুড়ে তৈরি করা হয়েছে হেলিকটপ। মনস প্যালেসের ব্যক্তিগত হেলিস্টপ। গেটের সামান্য দূরে দাঁড় করিয়ে রাখা 3-4টে চার বহুলের গাড়ি। এত বড় ওয়ার্কওয়ে, তা থোড়াই হেঁটে হেঁটে যাওয়া সম্ভব। কেউ যদি এ পথে গাড়ি ছাড়া হেঁটে বেড়ায় আসতে তার অনেক দীর্ঘক্ষণ সময় লেগে যাবে। সময় ফসকাবে বেশি। অনেকদিন ওয়ার্কওয়েতে পাশটা বেশ সুন্দরীভাবেই দেখা যাচ্ছে। একপাশে বানানো ব্যক্তিগত পুকুর, পুকুরের চারপাশে চকচকে পাথরে পরিপূর্ণ। পুকুরের একদম মাঝে বরাবরের ন্যায় সৌগন্য দাঁড়িয়ে আছে বিদেশি ভাস্কর্য, যা মূলত রাখাই হয় মনস্টারের ভাঙার উদ্দেশ্যে। পুকুর হতে সামান্য দূরে বাড়িতে লন লাইনস, সেটা থেকে বাড়ির ফ্রন্টওয়ার্ক শেষ এবং ব্যাকগ্রাউন্ডের ব্যাকওয়ার্ড শুরু। জায়গাটা পরিপূর্ণ বিভিন্ন নামি দামি ফ্লাওয়ার প্লান্টসে। একটু দূরে হাঁটলেই পড়বে বাড়ির পেছনের বাগানটা, যেথায় এক গাছ হতে শুরু করে চেরি স্প্রট ট্রি অবধি দাঁড়িয়ে আছে। বাতাসে হালকা দুলুনিতে
চেরি ব্লসম গাছ থেকে দু একটা পাতা উড়ে আসছে জমিনে। পায়ের নিচে জমিনটা চেরির পাতায় একদম ভর্তি এবং সুন্দর আবৃত। পুরো বাড়ির চারপাশে এত চমৎকার সুসজ্জিত, যেন কেউ এক দেখাতেই বলবে, এটা বলতে বাধ্য, এটা পৃথিবীর সবচেয়ে সুগন্ধব একটি স্বর্গটুকরো। কালো জগতের মোস্ট পাওয়ারফুল নেম, দি শ্যাডো মনস্টার, যার বজ্রকণ্ঠ শুনেছে সবাই, শুনেছে হুঙ্কারও। তবে আজ অব্দি কেউ এক নজর দেখার সুযোগ পায়নি মানুষটাকে। যতবার মনস্টার কোথাও বেরিয়েছে ঠিক ততবারই সে নিজের আড়াল করে রেখেছে কালো মাস্ক, লম্বা হুডি আর ফ্লাস্কে। তার চারপাশে সশস্ত্র বডিগার্ডরা থাকলেও তার বাহিক রূপের পরিবর্তন হয়নি কখনো। এই লোকের মুখ না দেখলেও তার সিগনেচার বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়া মাত্রই সকলে বুঝে যায়, এ যে আর কেউ নয়, স্বয়ং মাফিয়া শ্যাডো মনস্টার। মনস্টারের বাম হাতে সর্বদা একখানা কালো টাইটানিয়ামের তৈরি মোটা ভারী ব্রেসলেট ঝুলানো থাকে, যার ভেতরে খোদাই করে নকশা করে আঁকা ব্ল্যাক প্যান্থারের প্যান্থারের নিচেই দাগে দাগে অক্ষরের নিচে লেখা মনস্টার। এই ব্রেসলেট শুধুমাত্র একজনের জন্যই বানানো, যা অন্য সবার জন্য এক প্রকার নিষিদ্ধ বৈকি। তাছাড়া যিনি এই ব্রেসলেটের শিল্পী ছিলেন, তার হাত দুটোও কেটে ফেলা হয়েছে। কজ মাফিয়া মনস্টার ডাজ নট ওয়ার্নার শেয়ার এনিথিং টু এনিওয়ান। মাহির নরম মোলায়েম হাতের কোনোয় ধরে টানছে মুগ্ধ। মুখখানা তার সে কি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি, লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে বেল্টের ন্যায়। বলিষ্ঠ পুরুষ, তার লম্বা লম্বা কদমে হাঁটছে জোরালো গতিতে, অথচ পাশে থাকা মাহি মেয়েটা রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাটার সাথে তাল মিলিয়ে হাঁটতে। একে তো ছোটখাটো মানুষ সে, তারপর আবার ক্লান্ত। পায়ে এত জোর আসবে কোত্থেকে শুনি? গতকাল থেকে পেটে তো কিছুই পড়েনি তার। মাহি এবার আর হাঁটতে পারল না, পায়ের গতি বাড়িয়ে দৌড়তে লাগলো রীতিমতো। হাতটা ছাড়ানোর বেশ চেষ্টা করেছে ইতোমধ্যে, তবে বেয়াদব লোকটা কি আর এত সহজে ছাড়ে? মাহি দৌড়াতে দৌড়াতে একবার মিনমিনে কণ্ঠে বলল, একটু আস্তে হাঁটুন, আমার কষ্ট হচ্ছে। মুগ্ধ শুনল কিনা কে জানে, সে তৎক্ষণাৎ পায়ের গতি বাড়ালো আরেক ধাপ। শক্ত মুখোপায় কঠিন গলায় চিপে চিপে বলল, মরবি না এত সহজে, চল। অগত্যা এমন কথা শুনে হয়ে গেল মাহির। একরাশ কষ্ট হওয়া সত্ত্বেও পা মিলিয়ে দৌড়াতে লাগলো সে। এদিকে তাদের পেছন পেছন গম্ভীর মুখে হেঁটে আসছে সিদ্ধার্থ। দু পকেটে দু হাত গুজে আরামেসে হাঁটছে সে। সরু চোখে কেবল ঘুরে ঘুরে দেখছে মাহিকে, মনে মনে বারবার আওড়াচ্ছে, মেয়েটাকে কেন তুলে আনলো মনস্টার? ওকেও কি তবে বাকি মেয়েদের মতো? আর ভাবতে পারল না সিদ্ধান্ত। নিজের নরম সরম মনটাকে আবদাবা বোঝাতে লাগলো, এ পর্যন্ত বাদবাকি মেয়েদের সাথে যা হয়েছে এই মেয়েটার কপালেও তাই আছে, তাই হবে, এ তো জানা কথা। তা নিয়ে মন খারাপ করে রাখলে কি হবে শুনি? নিজ ভাবনায় মত্ত থেকেই তো মাহির করুণ ভবিষ্যতের কথা টের পেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সিদ্ধার্থের বুক চিরে। পরক্ষণে পায়ের গতি বাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। বিশাল কাঠের দরজার দুপাশে দাঁড়িয়ে আছে দুজন বডিগার্ড। মার্বেল পাথরের বোনা সিঁড়ির মুখের পা পড়তে দুজন কেমন হালকা ঝুঁকে কুর্নিশ জানালো। এতে গম্ভীর পুরুষের কোনরূপ ভাবান্তর হলো না, সে একইভাবে টানছে মাইকে। এবারও মাহি মেয়েটার সঙ্গে ঘটলো আরেকটা ঘটনা। লোকটা সামনের দুশিরি উপরে, আর মাহি এখনো দুশিয়ে নিচে। লং কুর্তির সঙ্গে পা বেঁচে মেয়েটা আবারও হোঁচট খেল সম্মুখে। পাশ থেকে দায়িত্বরত বডিগার্ডরা এসছো মেয়েটার আগলে ধরতে নিলেই মধু মহাশয় গর্জন করে উঠলেন, স্টে ব্যাক। তড়িৎ থেমে গেল বডিগার্ডরা, দু কদম পিছিয়ে গেল পাথের ন্যায়। চোখ তুলে সম্মুখে মানুষটার দিকে তাকালো না একবারও। এদিকে মাহি পড়তে পড়তে বাঁচল। শুকনো ফাঁক ঢুকে পাশে তাকাতেই ধরফড়িয়ে উঠল সে আরেক দফা। মুগ্ধ তাকিয়ে আছে আগুন চোখে। এই বুঝে তার বাদামি চোখ দুটো আগুনে ঝলসে দেবে তাকে। মাহি কেমন ভারাত্মক ঢোক গিলল। তখনই মুগ্ধ আগুন চোখ থেকে দৃষ্টি নামিয়ে মাথা তুলিয়ে শুধালো, বেয়াদবের বাচ্চা। হতভম্ব মাহি এবারও বুঝল না মুগ্ধের এরূপ কথার কারণ। মস্তিষ্কে আরেকটু জোর দিতে গেলেই হাতের কোনোয় টান পড়ল আবার।
মুগ্ধ এবার সদর দরজার দিকে বাড়িয়েছে পা। মাহির কি হলো কে জানে? সে আর দৃষ্টিতে একটু একটু দেখতে লাগলো বাড়িটার ভেতরটা। মুহূর্তে চমকালো সে। বাড়ির প্রবেশে প্রায় 22 ফুট উঁচু ছাদ, যার মাঝ বরাবর ঝুলছে এক রাশি কালো স্কিটাল ঝাড়বাতি। মাহি চলন্ত পাজরা একবার থামতে চাইল, দেখতে চাইল প্রবেশপথের মনোমুগ্ধকর সৌন্দর্যটা। তবে তাকে আর সম্ভব? লোকটা তো হাঁটছে তো হাঁটছেই। সেই কখন থেকে হাঁটাচ্ছে তাকে, অথচ এখনই কিনা বাড়িতেই ঢুকলো না। এটা কি বাড়ি নাকি গোলকধাঁধা? মাহি চুপচাপ তাকায় সম্মুখে। প্রবেশপথ ছেড়ে তাকে নিয়ে আসা হয়েছে বিশাল এক লিভিং রুমে। এক মুহূর্তের মধ্যে মাহির দুটো স্থির হয়ে গেল কেমন। মাথার ওপর বেশ উঁচু সিলিং, বাড়ির এ জায়গায় মনে হচ্ছে গোলকধাঁধা। লিভিং রুমেও ধরা দিয়েছে আরেকটা সৌন্দর্য। গোলাকার লিভিং রুমটার মাঝখানে বেশ জায়গা জুড়ে নিচু সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি ডিঙিয়ে নামতে হবে নিচে, যেথায় বসার জায়গা, পায়ের তলায় স্পষ্ট সুইমিং পুল, হাঙরের মতো বড় বড় মাছের নড়াচড়া তাতে। তারপরও বসিয়ে রাখা দামি মখমলের সোফা সেট। মাখির গা কাটা দিয়ে উঠল এহেন লিভিং রুম দেখে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে যেই না পিছু হাঁটবে অমনি মুহূর্তে তাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামালো। মাহি এবার জোরাজুরি করছে নিজের হাতটা ছাড়াতে। সে কিছুতেই পা রাখবে না ওই হাঙরের লিভিং রুমে। দাঁড়ালে যদি কাঁচ ভেঙে পড়ে যায় সুইমিং পুল, তখন তখন কি হবে তার? মাহি এবার কেটে দেয়। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে, প্লিজ আমি নিচে যাব না, আমাকে নিচে নামাবেন না, আমার ভয় করছে। মুগ্ধ কি আর তার কথা শোনে? সে তখনই এক হ্যাঁচকা টানে মাহিকে ছুঁড়ে ফেলল লিভিং রুমের স্বচ্ছ কাচের মেঝেতে। মাহি উপর হয়ে পড়তে মেঝেতে মুহূর্তে চোখ খুলতেই দেখতে পেল নিচে সবগুলো মাংসাশী হাঙর কেমন একজোড়া হয়ে তাকিয়ে আছে তার দিকে। মাহি বাকরুদ্ধ ভয়ে। হাঙরগুলো তীক্ষ্ণ চক্ষুদ্বয় দিয়ে তাকে পিচ্ছে যেন। সে চিৎকার করে কোনো মতে মেঝে থেকে উঠে বাচ্চাদের মতো দুহাত ভর দিয়ে সরে গেল অন্যথায়। মুগ্ধ দেখল কুটিল হাসল সে, ল্যাপটানো ঠোঁটের কোণে হাসি। পকেট থেকে ফের একখানা মোটা সিগারেট বের করে ঠোঁটে গুজল সে। লাইটার দিয়ে সিগারেটের শেষ ভাগটি ধরিয়ে নিল, এক লম্বা টান দিল। সেই টানে ছিল এক সুখ পেল যেন ছেলেটা, যার দরুন সে স্বস্তিতে চোখ বুজে নিল। মুখের দুঃশোচিত পাগুলো বেশ খানিকক্ষণ মুখ গহ্বরে আটকে রেখে গম্ভীর স্বরে বলল, মেইডেন। ব্যাস, এই ডাক যা কর্ণগভীরে পৌঁছাতে গা ছাড়া দিয়ে উঠল বাড়ির সকল মেয়েদের। মিনিটের ব্যবধানে প্রায় 25 জন কেমন স্ক্রুজ পায়ে ছুটে এলো তখনই। সবচেয়ে বুজুর্গ মেড ইরা, বৃদ্ধ বয়সী নাদোষ নাদোষ গায়ের গড়নের মহিলাটি এগিয়ে এসে হালকা ঝুঁকে কুর্নিশ জানালো মুগ্ধকে। মুগ্ধ এবারও প্রতিক্রিয়াহীন। সুদর্শন মুখখানি ভারী গম্ভীর্যের ছাপ, আঙুলের ভাঁজে থাকা সিগারেট আরেকটা টান বসিয়ে দিল সে। তীক্ষ্ণ চোয়ালখানি নাড়িয়ে গমগম গলায় বলল, ওকে আজ রাতের জন্য তৈরি করুন, আই এম হাংরি। কথা বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। তৎক্ষণাৎ গটগট পায়ে ধরে উল্টো পথে হাঁটা দিল। এবার তার নিজের আস্তানায় যাওয়ার পালা। কতদিন হলো যায় না সে। এদিকে তার চলে যাওয়ার পরপরই মেয়েটা কেমন স্থির হয়ে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। বৃদ্ধাইরা কেমন দীর্ঘশ্বাস ফেলল। ধীরে ধীরে নিজের কুঁচকে যাওয়া চামড়ায় হাতুড়ো সামনে আগিয়ে দিল। এই হাতুড়ো দিয়ে ঠিক কতগুলো মেয়েকে তৈরি করলাম আমি, ঠিক কতগুলো মেডেলস? এরা ধ্যান ভাঙল পেছন থেকে ধেয়ে আসা সিদ্ধার্থের কণ্ঠে। তিনি তখনই পেছনে ঘুরলেন। ফর্সা মুখখানা আঁধার নেমেছে তার, চোখ দুটো হয়ে গিয়েছে ছলছল। সিদ্ধার্থ এক মুহূর্তে চুপ করে বোঝার চেষ্টা করলো ইনার মনোভাব, তবে কিছুই বোধগম্য হলো না তার। সে প্রশ্ন করল, কি হয়েছে তোমার, এভাবে মুখে আধার নামিয়ে দাঁড়িয়ে আছো কেন? ইরা ফোঁপাতে লাগলো কেমন। দুহাতে নিজের ঘাড় সামনে হেলতে দুলতে চুলগুলো চেপে নিল। কাঁদো কাঁদো মুখে বলতে লাগলো, রাক্ষসের ক্ষুধা পেয়েছে সেট, আজ আবারও রাক্ষসের ক্ষুধা পেয়েছে। ভারাক্রান্ত সিদ্ধার্থ তৎক্ষণাৎ হকচকে জিজ্ঞেস করলো, মানে আই মিন টু সে, কাকে চাইছে আজ? এরা হাঁপাতে হাঁপাতে আলতো করে আঙুল তাক করলো অদূরে লিভিং গ্রাউন্ডে জ্ঞান হারিয়ে লুটে পড়ে থাকা মাহির পানে। মেয়েটা অরিত্তর ভয়ে আবারও জ্ঞান হারিয়েছে। সিদ্ধান্ত কেমন বিস্ফোরিত দৃষ্টি তাকালো মেয়েটার পানে।
হতবাক স্বরে বলল, ও নো। শীতাভ নিয়ন্ত্রণ হিমশিম কক্ষ। মখমলের বিছানায় একটুখানি গোলাপের পাপড়ির ন্যায় পড়ে আছে মাহি। ঘন কারুকার্যের কাঠের উপর, যার চার ধরনের স্ট্যান্ডার্ড ঝুলছে পাতলা ফিনফিনানি পর্দা। ঘরের একমাত্র বিশাল জানালায়, যার পরিধি পুরো একটা দেয়াল জুড়ে, সেখান থেকে চাঁদের মিষ্টি আলো এসে পড়ছে পুরো রুমে। পুরো কক্ষে লাইটের আলো না থাকলেও সম্পূর্ণ কক্ষ জুড়ে ছেয়ে আছে চাঁদনির উপস্থিতি। বিছানায় পড়ে থাকা মাহি এতক্ষণে জ্ঞান ফিরেছে বোধহয়। সে পিটপিট করে চোখ দুটো মেলতে লাগলো। সারাদিন না খেয়ে থাকায় শরীরটা আজ সায় দিচ্ছে না একটুও। সর্বাঙ্গ জুড়েছে তীব্র ব্যথা, মাথা ব্যথা ভর্তি। যন্ত্রণার কবলে পড়ে চোখ দুটো কুঁচকে বসে আছে সে। তবুও সে কোনোমতে নিজের চোখ দুটো খুলল। ঝাপসা দৃষ্টিতে সম্মুখে হঠাৎ এক অপরিচিত বয়স্ক মুখ দেখে লাফিয়ে উঠল সে। গলা ফাটিয়ে চিৎকার দিতে যাবে অমনি পৌঁছা এসে মুখ চেপে ধরল মাহির। মাহি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল কেমন। এদিকে পৌরা তখন ফিসফিসে বলল, ভয় নেই, আমি রাম, তোমার মেডেন। ভার্তক মাহি কি বুঝলো কে জানে, সে চুপচাপ চুপ করে বসে রইল। পইরা মাহিকে স্থির হতে দেখে আলতো করে নিজের হাত সরালো মাহির মুখের উপর থেকে। চাঁদের অল্প আলোয় পৌরার মাথা ভর্তি হলুদ চুলগুলো কেমন চিকচিক করছে। বৃদ্ধা হলেও সৌন্দর্য যেন কোনো কমতি নেই তার। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল মানুষটির দিকে। পৌরা মুখোমুখি, রাগ স্পষ্ট। তিনি খানিকক্ষণ মন থেকে কঠিন হলেন। অর্থাৎ মাহির এক হাত ঝাঁকিয়ে উঠলেন ভীষণ রাগে। মাহি হকচকিত কণ্ঠে ব্যথার্থক শব্দ করে তুলল সামান্য। এদিকে পৌরা তখন দাঁত খিঁচিয়ে বলল, কেন এলে এখানে? কি এমন অসহ্য ছিল তোমার, যার দরুন এই জেলখানায় এসে উঠলে? এর চেয়ে কয়েকশো গুণ ভালো হতো যদি তুমি নিজেই মরে যেতে। বৃদ্ধার এহেন রহস্যময় কথায় হতবাক মাহি। এক মুহূর্তের জন্য তিনি সকল ব্যথা ভুলে গেল। সন্দেহত্বকুলে জিজ্ঞেস করল, কি বলছেন আপনি? জেলখানা মানে? পৌরা ফোঁস করে শ্বাস টেনে নিল। মেয়েটার এহেন বোধে ভাবগ্রস্ত তিনি। তিনি রহস্যে মায়ের হাত ধরে ঝাঁকি দিয়ে বললেন, জেলখানায় তো, যেখানে আমরা সবাই কয়েদি। হয়তো মৃত্যুর আগে এখান থেকে বেরোনোর পথ নেই আমাদের। সেক্ষেত্রে এটা জেলখানা নয়তো কি? বোধবুদ্ধি কিছু প্রতিক্রিয়া জানতে পারল না মাহি। কণ্ঠরোধ হয়ে আছে তার অজানা ভয়ে। পোড়া তাকে আরেক ধাপ বিস্ময়ের বুদ্ধি বলল, তুমিও নিশ্চয় মনস্টারের শত্রুপক্ষের কেউ। মাহি আশ্চর্য বনে গেল, উনি কি করে জানলো তার কথা। এদিকে মাহির এমন হকচকিত দেখে আহত হলেন এরা। বিছানা ছেড়ে উঠতে বললেন, হয়তো ভাবছো আমি কিভাবে জানলাম, তাই না? আসলে এই জেলখানায় কেবল মনস্টারের শত্রুপক্ষে দুর্বলতারাই আসতে পারে, কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। হোয়াট এভার, শোনো মেয়ে। একটু থামলো এরা, কিছু একটা ভেবে ফের শুধালো, প্রস্তুত হও, সে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কে আসবে? মাহির পাল্টা প্রশ্নে থমকালো এরা। কপাল গোটাগুট করে ভাঁজ করে বলল, কে আবার? মনস্টার। হকচকিত মাহি তৎক্ষণাৎ নজরে উঠল সে। গা থেকে ব্ল্যাঙ্কেট সরে যাওয়ার আচমকা নিজের দিকে চোখ পড়তে বিস্ময়ে চোখগুলো গোল গোল হয়ে গেল। একি, তার গায়ে এসব খোলামেলা পোশাক কেন? মাহি তৎক্ষণাৎ ভয়ে অস্বস্তিতে ব্ল্যাঙ্কেট নিয়ে নিল নিজের গায়ে। নিজের অর্ধনগ্ন দেহখানা ঢাকতে ঢাকতে স্থির স্বরে বলল, আমার কাপড় কোথায়? এগুলো এগুলো কে পরল আমায়? আমি পরিয়েছি। কেন? কারণ আজ রাতে তোমার জন্য দীর্ঘ হতে চলেছে। মনস্টার আসবে তোমার কাছে তার হিংস্র পৈশাচিক রূপ দেখাতে। এহেন কথায় নিঃশ্বাস আটকে গেল মাহির। চোখ দুটো কার্নিশ পেয়ে ভিতরে ঢুকে গেল যেন। বদনে বয়ে গেল মৃদু ঝংকার। এরা স্পষ্ট দেখল সব। একবার চাইলো মেয়েটাকে একটু বুকে জুড়ে সান্ত্বনা দিতে, তবে পরক্ষণে ভাবলো, কি দরকার সান্ত্বনা দিলেই বা কি হবে, রাক্ষসটাকে ছেড়ে দিবে তাকে। ইরা নিজেকে শক্ত রাখলো কোনো মতে। চলে যাওয়া উদ্দেশ্যে পা বাড়িয়ে হঠাৎই থমকে গেল সে। আচমকা পেছনে না তাকিয়েই বলল, পারলে মরে যাও, তাও ওই মনস্টারের হাতে পড়ে যেও না। ও কিন্তু চোখের পলকে জাহান্নামে দেখিয়ে দেবে তোমাকে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ইরা, তৎক্ষণাৎ চলে গেল দ্রুত কদমে। এদিকে বেচারী মাহি নিজেকে নিয়ে বড্ড চিন্তায় পড়ে গেল। এবার কি করবে সে? কি করে বাঁচবে সে? কি করে নিজেকে বাঁচাবে ওই রাক্ষসের হাত থেকে? অস্থির মাহি উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিকে মাথা ঘোরালো।
খুঁজতে থাকে বাসার শেষ সম্বলটুকু। এরই মধ্যে হঠাৎ তার নজর আটকে যায় বিছানার চারপাশে স্ট্যান্ডগুলোর দিকে, যা উচ্চতায় প্রায় ৬ ফুট। স্ট্যান্ডের গায়ে ঝুলছে সফেদ সাদা পর্দা। মাহি মুহূর্তে কিংকর্তব্যবিমুখ হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার সবচেয়ে সচল মস্তিষ্ক বারবার বলছে, "তুমি যেটা ভাবছ তা একেবারেই ভুল, অন্যায়।" কিন্তু অবুঝ মন তার বলছে অন্য কথা। তার যদি কথা বলতে জানতো তাহলে হয়তো বলতো, "মরে যা মাহি, মরে যা। একটা শয়তানের হাতে নিজেকে এভাবে বিলিয়ে দেওয়ার থেকে তুই মরে যা।" মস্তিষ্ক এবং মনের দোটানায় আটকে গেল মাহি। সঠিক সিদ্ধান্ত এখনো উপনীত করতে পারছে না সে। একবার ইচ্ছে করছে মস্তিষ্কের কথা শুনে, আরেকবার ইচ্ছে করছে মনের। মাহি তৎক্ষণাৎ নিজের মাথাটা চেপে ধরল দুদিক দিয়ে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, "সম্ভব না। ওই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া সম্ভব না। আমি থাকব না। আমি আমি মরে যাব। হ্যাঁ, তাই করব।" অবশেষে মস্তিষ্ক পরাজয় হলো মনের জোরের কাছে। শব্দদোষী টলমল করে শরীর নিয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো মখমলের বিছানায়। পরক্ষণে শরীরের সর্বশক্তি দিয়ে স্ট্যান্ডে ঝুলানো পর্দাগুলো একটানে ছিঁড়ে এনে একরাশ গোট বেঁধে স্ট্যান্ডের আগলালো। তারপর আরেক অংশ ঘোরালো। গাঁট বেঁধে হু করে কেঁদে উঠল সে। "আই এম সরি আব্বু। আমি নিজের গায়ে কোনো কলঙ্কের দাগ নিয়ে বেঁচে থাকতে পারব না। আমায় ক্ষমা করো।"